করোনার কারণে এবছর প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিল, পরবর্তী শ্রেণীর জন্য মূল্যায়ন করবে স্কুল। করোনায় মৃতের সংখ্যা 4000 ছাড়ালো, মৌচাকে হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে র্যাবের অভিযান। জরিমানা দিয়ে কালো টাকা বিনিয়োগ করলে প্রশ্ন তুলতে পারবে না কোনো সংস্থা, বললেন এনবিআর চেয়ারম্যান। এক দশকে কক্সবাজার থেকে পাচারের শিকার লক্ষাধিক মানুষ, ধনাছোঁয়ার বাইরে মূল হোতারা। এবং চলে গেলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীরুত্তম সিআর দত্ত, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদের সাথে আছে আমি তাজনুবা জাবির। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। সংবাদে আরও থাকছে, রোহিঙ্গা উচ্ছেদের তৃতীয় বছর, করোনায় থেমে আছে প্রত্যাবাসন আলোচনা। করোনা সংক্রমণের কারণে এবছর কেন্দ্রীয়ভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী পিএসসি পরীক্ষা হচ্ছে না। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি বলেন, শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হবে, একই সাথে বন্ধ থাকবে বৃত্তি, তবে উপবৃত্তি চালু থাকবে বলে জানান প্রতিমন্ত্রী। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। করোনা সংক্রমণ শুরুর পর গত 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। প্রায় 6 মাসে কয়েক দফা ছুটি বাড়িয়ে 31 আগস্ট পর্যন্ত করা হয়েছে। এমন পরিস্থিতিতে আলোচনায় আসে পাবলিক পরীক্ষা প্রসঙ্গ। এরপর কেন্দ্রীয়ভাবে পরীক্ষা না নিয়ে স্কুলে পরীক্ষা নেওয়ার একটি প্রস্তাব পাঠানো হয় প্রধানমন্ত্রীর কাছে। ওই প্রস্তাব অনুমোদন করেছেন। এ বিষয়ে সাংবাদিকদের জানান প্রতিমন্ত্রী। করোনা ভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে 2020 সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ না করার বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি জ্ঞাপন করেছেন। অতএব আমরা পিএসসি পরীক্ষাটা নিচ্ছি না। এবছর আমাদের স্কুলে বার্ষিক পরীক্ষাগুলো নিব আমরা। শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে অটো প্রমোশন পাবে জানিয়ে মন্ত্রণালয়ের সচিব বলেন, স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। প্রচলিত বৃত্তি বন্ধ থাকবে, তবে চালু থাকবে উপবৃত্তি। তবে আমাদের যে উপবৃত্তি আছে সেটা চলবে। যদি স্কুল খোলা যায় তাহলে সেইটার ভিত্তিতে সরকারি স্কুল তাদের মূল্যায়ন করে ষষ্ঠ শ্রেণীতে পদোন্নতির ব্যবস্থা করবে। অক্টোবর এবং নভেম্বরকে সামনে রেখে যে পাঠ পরিকল্পনা করেছি সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং অনুমোদন করেছি। পরীক্ষা প্রক্রিয়া সম্পর্কে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন বলেও জানান সচিব। এ প্রক্রিয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। স্বাস্থ্যবিধি সঠিকভাবে অনুসরণ করে তারপরে তারা এই কাজটি করবে। এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় 29 লাখের বেশি শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। প্রায় 2570 কোটি টাকার 5টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হওয়া একনেকের সভায় এই প্রকল্পগুলো উপস্থাপন করা হয়। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও মহিষ গবেষণা প্রকল্প, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন, তথ্য মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নের প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ। রয়েছে বিদ্যুৎ বিভাগের একটি প্রকল্প। এ সময় বাংলাদেশ প্রেক্ষিতে পরিকল্পনা 2021-2041 এবং টেকসই উন্নয়ন অভিষ্ট বাংলাদেশে অগ্রগতি প্রতিবেদন 2020-এর মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা যেন রিজনেবল হয়, যুক্তিসঙ্গত হয়, অপচয় না হয়, দুর্নীতিগ্রস্ত না হয় এবং কাজে যেন লাগে। এর জন্য যত ব্যয় প্রয়োজন তত ব্যয় আমরা 4000 ছাড়ালো করোনা ভাইরাসে মৃতের সংখ্যা।
গেল 24 ঘন্টায় কোভিড-19 দেশে আরও 45 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 32 জন আর মহিলা 13 জন। এ নিয়ে মোট মৃত্যু 4028 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় 91টি ল্যাবে 14,153টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 2,545 জন। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 14,70,191 জনের। একদিনে 3,881 জন সহ মোট সুস্থ হয়েছেন 1,86,759 জন। মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট টেস্টিং কিট ব্যবহার সহ নানা অনিয়মের অভিযোগে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালকে 30 লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল 12:30 থেকে হাসপাতালটিতে অভিযান শুরু করে র্যাব। স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের টাস্কফোর্সও সমন্বিতভাবে এই অভিযানে অংশ নেয়। হাসপাতালটি অন্য হাসপাতাল থেকে রোগীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে নিজেদের প্যাডে রিপোর্ট দেওয়া, কোভিড রোগীদের কার্যকরী দূরত্বে না রাখা এবং রক্ত সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করা সহ অন্যান্য অসঙ্গতির বিষয়ে জানায় র্যাব। 7 দিনের মধ্যে সমস্যা সমাধান না করলে হাসপাতাল বন্ধের হুঁশিয়ারও দেয় ভ্রাম্যমাণ আদালত। কোভিড পেশেন্টদের যে প্রোটোকল মানা উচিত সে ধরনের কোনো প্রোটোকল তারা মানছে না। এদের মাইক্রোবায়োলজি ল্যাব এবং করোনা ইউনিট একই জায়গায়। নানাবিধ অসঙ্গতির কারণে এই প্রতিষ্ঠানটিকে 30 লক্ষ টাকা জরিমানা আদেশ করা হয়েছে। একই সাথে তার এই ভুল ত্রুটিগুলি 7 দিনের মধ্যে শুধরানোর সময় দেওয়া হয়েছে। যদি এই 7 দিনের মধ্যে যদি সে এগুলো ডেভেলপমেন্ট না করে, ইমপ্রুভমেন্ট না করে, আমরা ফার্দার আইনি ব্যবস্থা নেব। নির্দিষ্ট হারে জরিমানা দিয়ে কালো টাকা বিনিয়োগের সুযোগ নিলে সরকারের কোনো সংস্থাই অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলতে পারবে না বলে আশ্বস্ত করলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মনিম। তবুও কোনো সংস্থা প্রশ্ন তুলতে চাইলে করদাতা আইনের আশ্রয় নিতে পারবেন বলেও জানান তিনি। এনবিআর কার্যালয়ে ভ্যাট আদায় ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস EFT মেশিন ব্যবহারের পাইলট প্রকল্প উদ্বোধনকালে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। আর জানাচ্ছেন মেহেদী হাসান। 2020-21 অর্থবছরে পুঁজিবাজার, আবাসন খাত ও হাইটেক পার্ক সহ বেশ কয়েকটি খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দিয়েছে সরকার। এর আগে আরও 15 বার এমন সুযোগ দেওয়া হয়েছিল, তবে সাড়া মেলেনি খুব একটা। মোট 16 বারে এ পর্যন্ত মাত্র 14 থেকে 18,000 কোটি টাকা সাদা হয়েছে। অর্থের উৎস নিয়ে এনবিআর প্রশ্ন না তুললেও সরকারের অন্যান্য দুর্নীতিবিরোধী সংস্থার এমন সুযোগ রয়েছে। এ ধরনের আশঙ্কা থেকেই এতদিন অপ্রদর্শিত অর্থের মালিকরা কালো টাকা সাদা করায় আগ্রহ দেখায়নি। তাই এবারের বাজেট বক্তৃতায় বিষয়টি অনেকটাই পরিষ্কার করেছেন অর্থমন্ত্রী। জানিয়েছেন, অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করলে এর উৎস নিয়ে প্রশ্ন তুলতে পারবে না সরকারের অন্য কোনো সংস্থা। আর অর্থবছরের দ্বিতীয় মাসে এসে অর্থমন্ত্রীর সেই কথারই পুনরাবৃত্তি করলেন এনবিআর চেয়ারম্যান। রাষ্ট্র আমাকে এই ইন্ডিমেনিটি দিচ্ছে, সেখানে এই আইনকে বরখেলাপ করে আরেকজন চ্যালেঞ্জ করছে বা প্রশ্ন উঠাইছে, সো তার বিরুদ্ধে যা দরকার বলতো আইনের আশ্রয় নিতে পারবে। আমার মনে হয় না যে আইনের আশ্রয় বন্ধ যেতে হবে। কোনো প্রতিষ্ঠান, অন্য কোনো প্রতিষ্ঠান এই আইনের পরে আমি যে সমস্ত প্রতিষ্ঠান এই ক্ষেত্রে প্রশ্নের উত্থাপন করতে পারে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোর সাথে আমরা কথা বলেছি। গত কিছুদিন ধরে পুঁজিবাজারে লেনদেন বাড়ছে, আর এর পেছনে অপ্রদর্শিত অর্থের যোগান থাকতে পারে বলেও মনে করেন এনবিআর চেয়ারম্যান। মনে হয় এটার ইম্প্যাক্ট এই ক্যাপিটাল মার্কেটে লক্ষ্য করা যাচ্ছে। ক্যাপিটাল মার্কেট ইদানিং ক্যাশ ফ্লো বেড়ে গেছে। এদিকে ইডিএফ মেশিনের ব্যবহারে ভ্যাট আদায় বাড়বে বলেই আশা তার। অনিয়ম বন্ধ করার জন্য তো এই ব্যবস্থা, এবং সেই অনিয়ম ম্যানুয়ালি বন্ধ করা যে একেবারেই সম্ভব, নিশ্চিত করা সম্ভব নয়, সেই জন্যই ভিজিলেন্স। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের বকেয়া কর আদায়ে এনবিআর কঠোর হবে বলেও জানান তিনি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ থেকে মানব পাচারের ঘটনা বাড়ছে উদ্বেগজনক হারে। গত 1 দশকে শুধু কক্সবাজার থেকে লক্ষাধিক নারী পুরুষ পাচারের শিকার হয়েছেন। উন্নত জীবনের আশায় বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে 7 লাখ মানুষ অবৈধ পথে বিদেশ যায়। এদের বেশিরভাগই পাচারের শিকার। মানব পাচার নিয়ে সাইদুল ইসলামের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। জনসংখ্যার চাপ, উন্নত জীবন আর জীবিকার তাগিদ, সঙ্গে আছে স্বপ্নের হাতছানি। এসব কারণে প্রবাসী হতে চায় বাংলাদেশের বহু মানুষ। এদের কেউ বৈধ পথে বিদেশ যায়, কেউ অবৈধ পথে। বিভিন্ন পরিসংখ্যান বলছে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 7 লাখ মানুষ অবৈধভাবে বিদেশে পাড়ি জমান। এদের একটি বড় অংশ পাচারের শিকার। দালালদের খপ্পরে পড়ে কারো স্বপ্ন সাগরে ভাসে, কারো কবর রচিত হয় গহীন বনে, মরুভূমিতে। অনেকের জীবন চলে যায় নাইট ক্লাবে।
গত ২৭শে মে লিবিয়ায় ৩০ অভিবাসীকে গুলি করে হত্যা করা হয়। এদের ২৬ জনই বাংলাদেশের নাগরিক। এর আগে ২০১৫ সালের মে মাসে থাইল্যান্ডের অরণ্যে গণকবরের সন্ধান পাওয়া যায়। এরপর মালয়েশিয়াতেও পাওয়া যায় গণকবর। সেখানেও মিলেছে বাংলাদেশিদের দেহাবশেষ। মানব পাচার নিয়ে কাজ করা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, দালালের খপ্পরে পড়ে অসংখ্য মানুষ পাচার হয়ে যাচ্ছে। বিভিন্ন এজেন্সি দুর্নীতির আশ্রয় নিয়ে এই কনসার্ন যে গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো আছে এগুলোকে বাইপাস করে সরাসরি ডিমান্ড লেটার বা ভুয়া ডিমান্ড লেটার নিয়ে এসে এই গ্রাম্য দালালদের সাথে একসাথে কাজ করে এই বিশাল অঙ্কের ভাইদেরকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। বিদেশে বিভিন্ন নির্যাতনের কথা জানানো হলেও অভিযোগের সংখ্যা কম বলে জানান র্যাব কর্মকর্তা। বলেন, পাচার মামলার তথ্য কম থাকায় তদন্তে সীমাবদ্ধতা থাকে। জোর করে এই টাকাটা নেওয়ার জন্যে ওই ভিকটিমকে ওরা ওখানে আটকে রাখে, শারীরিক নির্যাতন করে, মানসিক নির্যাতন করে, ফোনে বিভিন্ন ধরনের টর্চার করা অবস্থায় ভিডিওগুলো ফ্যামিলির কাছে পাঠায়। যে ব্যক্তি ভিকটিম বা এফেক্টেড হয়েছে তার একটা কমপ্লেইন এজেন্সির এগেনস্টে বা গ্রাম্য দালালের এগেনস্টে আমাদের জন্য খুবই দরকার। দালাল ও মূল মানব পাচারকারী বেশিরভাগ ক্ষেত্রেই থেকে যায় ধরাছোঁয়ার বাইরে, ফলে বন্ধ হয় না এই অপরাধ। সাইদুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। চলে গেলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীরউত্তম চিত্তরঞ্জন দত্ত। সকালে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকে গমন করেন। সিআর দত্ত ১৯৫২ সালে পাকিস্তান সেনাবাহিনীতে অফিসার পদে যোগদান করেন এবং ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ১৯৮৪ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদ থেকে অবসরে যান। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য সরকার তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন আদিত্য মামুন। চিত্তরঞ্জন দত্ত, যিনি সিআর দত্ত নামেই পরিচিত, সিলেটের এই বীর সন্তান ১৯২৭ সালে জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেন। ১৯৫২ সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে অফিসার পদে যোগদান করেন। পরে ১৯৭১ সালে জানুয়ারিতে ছুটিতে দেশে ফেরেন এবং বঙ্গবন্ধুর ডাকে মুক্তি সংগ্রামে যোগ দেন। ৪ নম্বর সেক্টরের কমান্ডারের দায়িত্ব নেন তিনি। মুক্তিযুদ্ধকালীন তার রণকৌশল ও বিচক্ষণতায় একের পর এক সিলেটের বিভিন্ন অঞ্চলে আধিপত্য বিস্তার করে মুক্তিবাহিনী। জয় বাংলা স্লোগানে মুক্তিবাহিনী ওই সময় রিপিয়ার আর গ্রামবাসীকে সাথে নিয়ে সিলেট থেকে পাক বাহিনীকে বিতরণ ও শত্রুমুক্ত করার ঘটনা তার জীবনের অন্যতম অধ্যায়। যুদ্ধকালীন নানা ঘটনার কথা তিনি গণমাধ্যমকে বলেন। আমার স্মরণীয় মুহূর্ত আমি বলবো শেরপুর সাদিপুর যুদ্ধ। জয় বাংলা ধ্বনি করে না পুরো জায়গাটাকে এত উত্তপ্ত করে ফেলেছিল যে পাকিস্তানিদের ওখানে থাকা অসুবিধা ছিল, কারণ তারা দেখছিল যে পুরো সবাই ওদের পেছনে লেগে গেছে। তার জন্যই আমার শেরপুর সাদিপুর জয় করতে আমাকে জনবল যে ছিল তারা আমাকে সাহায্য করেছে। ১৬ ডিসেম্বর শত্রুমুক্ত করার পরে স্বাধীন বাংলাদেশে সেনাবাহিনীর মেজর জেনারেলের পর থেকে ১৯৮৪ সালে অবসরে যান তিনি। বেশ কয়েক বছর ধরেই সন্তানদের সাথে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিলেন। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, উপজাতি সবাইকে নিয়েই কিন্তু আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। যুক্তরাষ্ট্রের বাসায় স্নানঘরে পড়ে গিয়ে অচেতন হয়ে গেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। কোমায় থাকাকালীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার জীবন ও সংগ্রামের প্রতি বিনম্র শ্রদ্ধা। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা। জনস্বার্থে এবং বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে শর্ত সাপেক্ষে গণপরিবহনের পুরনো ভাড়ায় ফিরে যাওয়ার বিষয়টি চিন্তা করছে সরকার। ভিডিও কনফারেন্সে কুমিল্লা জোন বিআরটিএ এবং বিআরটিসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পুরানো ভাড়ায় ফিরে যাওয়ার বিষয়টি সরকার চিন্তাভাবনা করছে। পরিবহনে মাস্ক পরিধান শতভাগ বাধ্যতামূলক সহ দাঁড়িয়ে যাত্রী নেওয়া যাবে না। এই শর্তে পুরনো ভাড়ায় আমি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ক্যাবিনেট সচিবের সঙ্গে আমার কথা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকেও বিষয়টি জানিয়েছি
আমার মনে হয় সেপ্টেম্বরের 1 তারিখ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে। এবারে 4 দফা বন্যায় দেশের 40 জেলা 30 এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান। ক্ষতি হয়েছে কৃষি, বাড়িঘর, রাস্তাঘাট সহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের। এরই মধ্যে জায়গা থেকে 113 কোটি টাকা সহায়তা পাওয়া গেছে, যা বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। অনেকগুলো ব্রিজ ভেঙে গেছে, বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরে কৃষির ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বেশি, এবং মৎস্য অনেক খামার সেখানে কিন্তু ভেসে গেছে। 5,972 কোটি 74,62,076 কোটি টাকা ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে। 110টি বন্যা আশ্রয়কেন্দ্র, আর 20টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং 57টি মসজিদ কেল্লা এই 1 বছরের মধ্যে করার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহত হওয়ার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার 3 সাক্ষীর আবারও 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে জ্যেষ্ঠ বিচারিক তামান্না ফারার আদালত এই আদেশ দেন। মামলা তদন্তকারী কর্মকর্তা র্যাবের এএসপি খায়রুল ইসলাম জানান, 7 দিনের আবেদন করলে বিচারক 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 20 আগস্ট মামলার এসব আসামির 7 দিনের রিমান্ড শেষ হয়। গত 31 জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সিনহা। এর আগে আমরা রিমান্ড নিয়েছিলাম, কিছু তথ্যপত্র পেয়েছিলাম। এই তথ্যপত্রগুলো আমরা যারা যারা অন্যান্য আসামি যারা আছে তাদের দেওয়া তথ্যপত্রের সাথে আমরা মিলাচ্ছি, চেষ্টা করতেছি। এই জন্য আরও আমরা কনফার্ম হওয়ার জন্য, দুই পক্ষের যে তথ্যপত্রগুলো কনফার্ম হওয়ার জন্য আমরা তাদেরকে রিমান্ড চেয়েছি, যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। গণহত্যা ও নির্যাতনের মুখে মিয়ানমার থেকে রোহিঙ্গা উচ্ছেদের 3য় বছর আজ। 2017 সালের 25 আগস্ট সীমান্ত পাড়ি দিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নিতে শুরু করে তারা। প্রায় 11 লাখেরও বেশি রোহিঙ্গা এখন উখিয়া ও টেকনাফের 34টি ক্যাম্পে বসবাস করছে। রোহিঙ্গারা যাতে শান্তিপূর্ণভাবে স্বদেশে ফিরতে পারে এজন্য কাজ করছে সরকার। কক্সবাজার প্রতিনিধি আব্দুল্লাহ ইজের রিপোর্ট, জানাচ্ছেন বতনাজামান। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর গণহত্যা নির্যাতনের মুখে 2017 সালের 25 আগস্ট সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফে আশ্রয় নিতে শুরু করে হাজার হাজার রোহিঙ্গা। উখিয়া ও টেকনাফের প্রায় 7,000 একর বনাঞ্চলে 34 ক্যাম্পে বর্তমানে 11 লাখেরও বেশি রোহিঙ্গার বসবাস। সরকারের পক্ষ থেকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন অফিস 34টি শরণার্থী শিবিরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার মিয়ানমারের সাথে বৈঠক করে প্রত্যাবাসনের উদ্যোগ নেয়। তবে রোহিঙ্গাদের দাবি, মিয়ানমার সরকার তাদের নাগরিক অধিকারের স্বীকৃতি না দিলে ফিরে যাবে না। বাংলাদেশে যদি আর বিচার গিয়া গলে আর যাইব আর কানারে নবাদ্য তো না হলে আর জানুয়ারি দি আর আনলে এখন যাইবা কি গিয়া আমাদেরকে যদি এখানে যেরকম বাংলাদেশে সুন্দরভাবে রাখছে এভাবে যদি আমাদেরকে যদি বার্মায় যদি মায়ানমারে নিয়ে যদি এরকম যদি সুন্দরভাবে রাখে, তাহলে আমরা এটার জন্য আপনাদের কাছে জন্মবদ্ধ। মানবিক আশ্রয় থাকা এসব রোহিঙ্গা যাতে শান্তিপূর্ণ পরিবেশে স্বদেশে ফিরতে পারে সেজন্য আন্তর্জাতিকভাবে কূটনৈতিক তৎপরতা সহ নানাভাবে কাজ করে যাচ্ছে সরকার। দ্বিপাক্ষিক বহুপাক্ষিক আলোচনা চলছে এবং আমার মনে হয় অতি শীঘ্রই আমাদের বাংলাদেশ সরকার একটা সিদ্ধান্তে উপনীত হতে সক্ষম হবে যে অতি শীঘ্রই আমরা এই প্রত্যাবাসন যেন শুরু করতে পারি। বিপুল সংখ্যক রোহিঙ্গা বসবাসের কারণে পরিবেশ প্রতিবেশগত নানা সংকট সৃষ্টি হচ্ছে। স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। তারা চায় যত দ্রুত সম্ভব রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাক। রত্নাজামান, 21 টেলিভিশন। অন্যদিকে কূটনৈতিক ব্যর্থতা এবং নতজানু পররাষ্ট্রনীতির কারণে রোহিঙ্গা সংকটের সুষ্ঠু সমাধান হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 28তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতারা। পরে বিএনপি মহাসচিব বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে সরকার পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে আলোচনা করতে ব্যর্থ হয়েছে। 21 আগস্ট গ্রেনেড হামলার সুষ্ঠু বিচারের ক্ষেত্রে আওয়ামী লীগ সহযোগিতা করেনি বলে অভিযোগ করেন তিনি। সরকারের নতজানু পররাষ্ট্রনীতি, তাদের দুর্বলতা একমাত্র দায়ী
এই রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে না পারা। সেই মামলায় সাক্ষী ছিলেন একজন বর্তমান প্রধানমন্ত্রী আপনার শেখ হাসিনা, তিনি সেই সাক্ষী দিতে যান নাই, তিনি সাক্ষী দেন নাই, অর্থাৎ তিনি সহযোগিতাই করেন না। রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাটিকে ব্যবহার করতে তখনও চেয়েছেন, এখনও করছেন, এবং প্রকৃতপক্ষে এই মামলা থেকে যদি বেনিফিশিয়ারি কেউ হয়ে থাকে ঘটনা থেকে, এটা তো আওয়ামী লীগ হয়েছে। প্রমাণ না থাকায় হাইকোর্টের নির্দেশে ২০ বছর কন্টেম্প সেলে থেকে খালাস পেলেন শেখ জাহিদ। তিনি একটি হত্যা মামলায় সর্বোচ্চ সাজা পেয়েছিলেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আপিল বেঞ্চ এই আদেশ দেন। ১৯৯৭ সালে বাগেরহাটের ফকিরহাট থানায় ঘুমন্ত অবস্থায় খুন হন রহিমা ও তার ১.৫ বছরের কন্যা। পরে স্বামী শেখ জাহিদের বিরুদ্ধে মামলা হলে ২০০০ সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ডেথ রেফারেন্সও রায় বহাল থাকে। পরে আপিল হলে আদালত রায় দেন তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে পারেনি তদন্ত কর্মকর্তা। আজকের শুনানির পরে 25/8/2020 তারিখে সুপ্রিম কোর্ট এটাকে তাকে খালাস দিয়ে দেয়। হ্যাঁ, এবং তারপর সে যেহেতু জেল আপিল করছিল, তার পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে কোর্ট নিয়োগ করছিল সারোয়ার আহমেদ সাহেবকে। আজকে তো তাকে খালাস দেওয়া হলো। সুপ্রিম কোর্টের দপ্তরে দুর্নীতি রোধে অভিযোগ বাক্স স্থাপনের 16 দিনে অভিযোগ পড়েছে 5টি। মঙ্গলবার বিকেলে অভিযোগ বাক্স খোলা হলে মামলার দীর্ঘসূত্রিতা, ক্লার্কের ভিজিটিং কার্ড ছাপানো সহ কিছু মামুলি অভিযোগ পাওয়া গেছে বলে জানান সমিতির সভাপতি। আইনজীবীরা বলছেন, পেশা ঝুঁকিতে পড়তে পারে এমন আশঙ্কায় অভিযোগ করা হচ্ছে না। আর দুর্নীতি রোধে সকল আইনজীবীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আরও জানাচ্ছেন শাকির আরজু। দীর্ঘদিন ধরেই সুপ্রিম কোর্টের বেঞ্চ অফিসার ও শাখাগুলোর দুর্নীতি নিয়ে আলোচনা সমালোচনা চলছিল। সম্প্রতি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন আইনজীবী ও সুপ্রিম কোর্ট প্রশাসন। এরই ধারাবাহিকতায় গত ৯ আগস্ট কর্মকর্তাদের দুর্নীতি রোধে অভিযোগ বক্স স্থাপন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। 16 দিন পর মঙ্গলবার বক্স খোলা হলে 5টি অভিযোগ পাওয়া যায়। তবে এগুলোতে দাপ্তরিক দুর্নীতির কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিচার বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান আইনজীবী নেতারা। আজকে পর্যন্ত আমরা আপনাদের সামনে যেটা খুলেছি, আমরা 5টি অভিযোগ এখানে পেয়েছি। একজন ব্যক্তি যে নিজেকে আইনজীবী সহকারী পরিচয় দিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিয়ে কার্ড ছাপিয়ে বিভিন্ন মানুষকে মিসরিপ্রেজেন্টেশন করেছেন বলে অভিযোগ করেছেন। যেই অভিযোগগুলো আসছে আমরা এটা যাচাই বাছাই করব। যদি এটা সুনির্দিষ্ট হয় আমরা মনে করি, তাহলে সেটার জন্য আমরা পদক্ষেপ নিব। পেশাগত ঝুঁকির আশঙ্কায় তথ্য দেয়া হচ্ছে না বলে জানান সাধারণ আইনজীবীরা। কোনো বেঞ্চ অফিসারের বিরুদ্ধে অভিযোগ করে আমি তার বেঞ্চে গিয়ে মামলা জমা দিয়ে আমি সুবিধা করতে পারবো না, আমার মামলা ওইভাবে লিস্টে আসবে না। আর কোনো সেকশন অফিসারের সাথে যদি আমার দ্বন্দ্ব হয়ে যায়, তাহলে আমার অর্ডারটা ঠিক মতো যাবে না। এই যে একটা অজানা ভয়, আশঙ্কা, এটার থেকে আসলে অভিযোগটা জমা পড়ছে না। সকল আইনজীবী এই বিষয়ে একযোগে কাজ করলে দুর্নীতি বন্ধ করা সহজ হবে বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। বেঞ্চ অফিসারকে বশীভূত করা বা তাকে হাত করা, এটা যদি আমরা না করি, সবাই যদি ঐক্যবদ্ধ হই আমরা অ্যাসোসিয়েশনের, তাহলে এটা অনেক কমবে। শৃঙ্খলা ভঙ্গ, অসদাচরণ, দুর্নীতি ও অফিসের নিয়ম পরিপন্থী কাজের অভিযোগে হাইকোর্ট বিভাগের 2 কর্মকর্তাকে গত 20 আগস্ট সাময়িক বরখাস্ত করা হয়। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। কৃষি উৎপাদন ব্যবস্থাকে যান্ত্রিকীকরণে ভর্তুকি প্রণোদনা ও ঋণ সুবিধা প্রদান সহ নানা উদ্যোগ নিয়েছে সরকার। প্রান্তিক চাষিরাও যাতে যন্ত্র কৃষির সুবিধা পায় তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ চলছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব। আর অর্থনীতিবিদরা বলেন, যান্ত্রিকীকরণ হলে শ্রমিক সংকট কমবে, পাশাপাশি কমবে উৎপাদন খরচ। আরও জানাচ্ছেন মফিউর রহমান। আদিকাল থেকে দেশের প্রধান শস্য ধান আবাদ হয়ে আসছে শ্রমঘন পদ্ধতিতে। গত কয়েক বছর ধরে ধান রোপণ ও কাটার মৌসুমে তীব্র শ্রমিক সংকট দেখা দিচ্ছে। এই সমস্যা থেকে উত্তরণের পথ আধুনিক কৃষি বা যন্ত্র কৃষি ব্যবস্থা। স্বয়ংক্রিয় কৃষি যন্ত্রপাতির দাম বেশি। ছোট কৃষক বা প্রান্তিক কৃষকের এসব যন্ত্র নগদে কেনার সামর্থ্য নেই। আর তাই সরকার সব কৃষকের হাতে কৃষিযন্ত্র তুলে দিতে নিয়েছে নানা উদ্যোগ। এ খাতে বড় বরাদ্দ রয়েছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব।
হাওর এবং কোস্টাল এরিয়া ব্যতীত বাংলাদেশের অন্যান্য অঞ্চলে আমরা 50% 50% ভর্তুকি দেব এবং এই যন্ত্রটি পছন্দ করার এখতিয়ার থাকবে আমাদের কৃষকের। যান্ত্রিকীকরণ হলে প্রতি মৌসুমে কৃষকের মুনাফা বাড়বে, একই সাথে সময় ও শ্রম সাশ্রয় হবে বলেও জানান কৃষি অর্থনীতিবিদ। কম্বাইন হারভেস্টার, রিপার ইত্যাদির মাধ্যমে যখন ধান কাটা হয় তখন তার সর্বোচ্চ 1500 টাকা খরচ হয়। কাজেই অর্থনৈতিক ক্ষেত্রে কৃষক অনেক লাভবান হবে এবং কৃষকের যেই উৎপাদন খরচ সেটা প্রায় অর্ধেক কমে আসবে। বর্তমান সময়ের শ্রমঘন পদ্ধতির চাষাবাদে খেতেই ফসল নষ্ট হচ্ছে, এই অপচয় থেকে বের হওয়ার তাগিদ দেন তিনি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। করোনা ও বন্যার কারণে এসডিজি বা টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হবে। সিপিডি ও RDRS আয়োজিত অনলাইন আলোচনায় এই মন্তব্য করেন বক্তারা। বৃহত্তর রংপুর এলাকায় করোনা ও বন্যার কারণে দেয়া সরকারের ত্রাণ সরবরাহ যথাযথ নয় বলে জানান তারা। সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান সহ বিপুল সংখ্যক জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা আলোচনায় অংশ নেন। তথ্যের বিভ্রান্তির ফলে তালিকায় থাকলেও বিপুল সংখ্যক মানুষ ত্রাণ সহায়তা পায়নি বলে মন্তব্য করেন কেউ কেউ। সবার মধ্যে সহযোগিতার মানসিকতা থাকলে এসডিজির লক্ষ্য বাস্তবায়ন সহজ হবে বলে জানান বক্তারা। এবং তার সাথে বন্যা এবং তার সাথে আমফান, তার সাথে আরো অন্যান্য যেগুলি যুক্ত হয়েছে, এইটুকুকে মোকাবেলা করার ক্ষেত্রে সর্বাপেক্ষা বেশি প্রয়োজন, এটা জাতীয় সমস্যা, তাহলে একটা জাতীয় উদ্যোগ দরকার করে। জাতীয় সমস্যার সমাধানে জাতীয় উদ্যোগ দরকার করে, যেখানে সরকার এবং সমাজের অন্যান্য শক্তি যারা আছেন তাদের সকলকে একত্রিত করার চেষ্টা দরকার করে। করোনা চিকিৎসায় সহায়তার অংশ হিসেবে ইউনিটেক্স এলপি গ্যাসের পক্ষ থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাই ফ্লো হিটেড রেসপিরেটরি হিউমিডিফায়ার মেশিন হস্তান্তর করা হয়েছে। দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ইউনিটেক্স এলপি গ্যাসের ডিরেক্টর মোহাম্মদ জুবাইদুল ইসলাম চৌধুরী হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমানের কাছে মেশিন হস্তান্তর করেন। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে ইউনিটেক্সের প্রজেক্ট ডিরেক্টর আব্দুর রহমান, চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মাসুদুজ্জামান, বিএম-এর সাধারণ সম্পাদক ডাক্তার মাহফুজুর রহমান সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন TCA। বিকেলে রাজধানী বাংলা মোটরে সংগঠনটির কার্যালয়ে আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্ব ও দৃঢ়তায় স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে। জাতির পিতার হত্যাকারীদের মধ্যে পলাতক খুনিদের বিচারের আওতায় আনারও দাবি জানান তারা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান MP ও টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতারা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচক ও লেনদেন বেড়েছে দেশের পুঁজিবাজারে, তবে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া 357টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 137টির, কমেছে 172টির, আর অপরিবর্তিত রয়েছে 48টির দর। ডিএসইর প্রধান সূচক DSEX 19 পয়েন্ট বেড়ে উঠে আসে 4781 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 786 কোটি 1 লাখ টাকা। সূচক বেড়েছে সিএসসিতেও। সিএসসিতে লেনদেন হওয়া 268টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 111টির, কমেছে 111টির, আর বদলায়নি 46টির দর। আর সিএসসিতে মোট লেনদেন হয়েছে 24 কোটি 77 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। সংস্কৃতি সংবাদ। করোনার আঘাত কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের সাংস্কৃতিক অঙ্গন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে মঞ্চ নাটক, সঙ্গীত, নৃত্যসহ ললিতকলার সব শাখা। এরই মধ্যে স্বল্প পরিসরে শুরু হয়েছে রূপালী পর্দার কাজও। এদিকে সংস্কৃতি কর্মী ও শিল্পীদের প্রণোদনা সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন আদিত্য মামুন। কোভিড-19 সংক্রমণের প্রভাবে প্রায় 6 মাস ধরে স্থবির দেশের চলচ্চিত্র, মঞ্চনাটক সহ সকল সাংস্কৃতিক কর্মকাণ্ড। নাটক, সিনেমায় সামাজিক শারীরিক দূরত্ব মেনে কাজ করা সম্ভব হয় না বলে বন্ধই হয়ে গিয়েছিল নাটকের মঞ্চায়ন ও চলচ্চিত্রের শুটিং।
এমন পরিস্থিতিতে নাজুক অবস্থায় পড়ে শিল্পী কলাকুশলীদের জীবন। তবে ধীরে ধীরে বদলে যাচ্ছে দৃশ্যপট। ঝিমিয়ে পড়া এফডিসি ফিরে পাচ্ছে প্রাণের স্পন্দন। চলছে সিনেমা শুটিংয়ের প্রস্তুতি পর্ব। সবকিছু ঠিকঠাক করে চলচ্চিত্রের কাজ পুরোদমে চলছে বলে জানালেন এফডিসির এই প্রশাসনিক কর্মকর্তা। শুটিং যাতে পুরোপুরি চলতে পারে আমরা তার জন্য প্রস্তুত আছি। যারা শুটিংয়ের জন্য আমাদের কাছে আসছেন আমরা কাউকে এখন পর্যন্ত না করিনি। স্বাস্থ্যবিধি মেনে চলচ্চিত্রের কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। আমরা শুধু স্বাস্থ্যবিধি মেনে কাজ করার জন্যই সবাইকে বলছি। সংস্কৃতি মন্ত্রী জানিয়েছেন, সাংস্কৃতিক অঙ্গনকে বাঁচিয়ে রাখতে আগামী মাস থেকেই শুরু হবে মঞ্চনাটক, সঙ্গীত, নৃত্য সহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড। সীমিত আকারে, যেমন একক নৃত্য, একক সঙ্গীত, একক অভিনয়, সেইটি আমরা ভাবছি শুরু করব সেপ্টেম্বর থেকে। সামাজিক বিধিবিধান মেনে আমরা করব। করোনার প্রভাবে যেসব সংস্কৃতি কর্মী অর্থনৈতিক সমস্যায় আছেন তাদের তালিকা অনুযায়ী সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। সাংস্কৃতিক সেবীরা কর্মী যারা আছেন তাদের পাশে আমরা সবসময় ছিলাম, এখনো আছি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। করোনার কারণে এবছর প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিল, পরবর্তী শ্রেণীর জন্য মূল্যায়ন করবে স্কুল। করোনার মৃতের সংখ্যা 4000 ছাড়ালো, মৌচাকে হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে র্যাবের অভিযান। জরিমানা দিয়ে কালো টাকা বিনিয়োগ করলে প্রশ্ন তুলতে পারবে না কোনো সংস্থা, বললেন এনবিআর চেয়ারম্যান। এক দশকে কক্সবাজার থেকে পাচারের শিকার লক্ষাধিক মানুষ, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। চলে গেলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীরোত্তম সিআর দত্ত, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।